করোনায় দেশে আরো 18 জনের মৃত্যু। বিশ্ব একদিনে 5,73,000 রোগী শনাক্তের নতুন রেকর্ড। নারায়ণগঞ্জে বিস্ফোরণের মামলায় মসজিদ কমিটির সভাপতি কারাগারে, জামিনের আবেদন নামঞ্জুর। আলুর দাম নিয়ন্ত্রণের র্যাবের অভিযান। মোহাম্মদপুরে 7 পাইকারকে 4,30,000 টাকা জরিমানা। অনিয়ম ঠেকাতে 2 স্টক এক্সচেঞ্জকে আরও সক্রিয় হওয়ার তাগিদ সালমান এফ রহমানের। বড় দুর্বলতা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংকট। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। দেশে করোনায় আরও 18 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 12 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 5,923 জনের। 113টি ল্যাবে 24 ঘন্টায় 11,532 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 1,320 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.45%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,07,684 জনে। সুস্থ হয়েছেন আরও 1,442 জন। এ নিয়ে মোট সুস্থ 3,24,145 জন। করোনা মোকাবিলায় ইংল্যান্ড জুড়ে নতুন লকডাউনের পরিকল্পনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আগামী সপ্তাহে 1 মাসের লকডাউনের ঘোষণা আসতে পারে। এদিকে বিশ্বে একদিনে 5,73,000 করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা 4,60,00,000-এর বেশি। মোট প্রাণহানি 11,95,000 ছাড়িয়েছে। দ্বিতীয় দফার সংক্রমণে বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড গড়েছে করোনা। বিশ্বে করোনার প্রকোপ শুরুর পর থেকে এ যাবৎকালের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায়। ভাইরাস পাওয়া গেছে প্রায় 6.25 লাখ মানুষের। এদিকে সংক্রমণের নতুন রেকর্ড দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে সর্বোচ্চ 1 লাখের বেশি শনাক্ত হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট সংক্রমিতের সংখ্যা 93 লাখ। দেশটিতে নতুন করে প্রাণ গেছে প্রায় 1,000 মানুষের। এ পর্যন্ত দেশটির মোট প্রাণহানি দাঁড়ালো 2,35,000। শুক্রবার ইউরোপের দেশগুলোতে নতুন রোগী শনাক্ত হয়েছে 3 লাখ। প্রাণ গেছে 3,000 মানুষের, যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ফ্রান্স। দেশটিতে লকডাউন জারি করার পরও কমছে না দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাব। প্রাণ গেছে 550 মানুষের। নতুন প্রায় 50,000 রোগী নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা 13 লাখ ছাড়িয়েছে। রাশিয়াতে 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 355 জনের। রোগী মিলেছে 18,000। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশ যুক্তরাজ্যে 274, স্পেনে 239, চেক প্রজাতন্ত্রে 216, পোল্যান্ডে 206 ও ইতালিতে 199 জনের প্রাণহানি হয়েছে। ইউরোপে সংক্রমণ রুখতে বিধিনিষেধ ও কড়াকড়ি আরোপ করায় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চলছে বেশ কিছু দেশে। স্পেনের বার্সেলোনায় বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। এ সময় পুলিশের সাথে কয়েক দফা সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। এদিকে একই দাবিতে বিক্ষোভ চলছে ইতালিতেও। আগামী 1 মাসের কড়াকড়ি আরোপের বিরুদ্ধে রাস্তায় নেমেছে কয়েকশো মানুষ। বেলজিয়ামে বিধিনিষেধ আরোপের পরও দ্বিতীয় ধাপের সংক্রমণ না কমায় নতুন করে আংশিক লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে প্রায় 24,000। প্রাণ গেছে 138 জনের। এছাড়াও সংক্রমণ রোধে বিধিনিষেধের পাশাপাশি কাউন্টিগুলোর মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে পর্তুগাল। তবে ভারতে কিছুটা কমেছে প্রকোপ। 24 ঘন্টায় 550 জনের প্রাণহানি হয়েছে সেখানে। এ নিয়ে ভারতের মোট প্রাণহানি 1,21,000-এর বেশি। নতুন 48,000 রোগী নিয়ে দেশটির আক্রান্তের সংখ্যা 81 লাখের বেশি। এছাড়াও নতুন করে ব্রাজিলে 529, মেক্সিকোতে 516, ইরানে 356 ও আর্জেন্টিনায় 350 জনের মৃত্যু হয়েছে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরের জামিন ও রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে বিকেলে বিচারক মিল্টন হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সংবাদ সম্মেলনে গফুরের গাফিলতির বিষয় তুলে ধরে সিআইডি। গত 4 সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণের পর মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে এলাকা না ছাড়ার নির্দেশ দেয় পুলিশ। ঘটনার পর থেকে সন্দেহভাজনদের তালিকায় ছিলেন তিনি। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে বিস্ফোরণের ঘটনায় তার গাফিলতির কথা তুলে ধরে সিআইডি। গভীরভাবে কাজ করছি যে কাদের অবহেলার কারণে, কোন সংস্থা এবং কমিটির অবহেলার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এতে আমরা
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাফিলতি পেয়েছি, আমরা ডিপিডিসির গাফিলতি পেয়েছি এবং আমরা মসজিদ কমিটিরও তদ্রূপ গাফিলতি পেয়েছি। শনিবার দুপুরে আব্দুল গফুরকে আদালতে হাজির করে সিআইডি 2 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে, আর তার আইনজীবীর করা জামিন আবেদনের শুনানি হয়নি। আসামি পক্ষ দাবি করছেন যে উনি অসুস্থ এবং গুরুতর অসুস্থ। এই দাবিটি তাদের পক্ষে ছিল। রাষ্ট্রপক্ষ থেকে এই রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের তাদের জন্য রিমান্ড হয় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে তিতাসের 8 কর্মকর্তা, ডিপিডিসির বরখাস্ত 1 মিটার রিডার, 2 ইলেকট্রিক মিস্ত্রি সহ 11 জনকে গ্রেপ্তার করে সিআইডি। বর্তমানে সবাই জামিনে রয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ক্ষমতা পেয়েই বেপরোয়া হয়ে ওঠেন ঢাকা সিটি কর্পোরেশনের অধিকাংশ কাউন্সিলর। সাধারণ মানুষকে হয়রানি, টেন্ডার, চাঁদাবাজি এবং জমি দখলের পেশি শক্তির জন্য গড়ে তোলেন ক্যাডার বাহিনী। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, বেপরোয়া রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে ক্ষমতায় আসার কারণেই বেসামাল কাউন্সিলররা। দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, কাউন্সিলরদের ব্যক্তিগত অপরাধের দায় নেবে না সিটি কর্পোরেশন। অপরাধ করলে পেতে হবে শাস্তি। মমিনুল হক সাইদ গত মেয়াদে দক্ষিণ সিটির 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। ক্যাসিনো বিরোধী অভিযানে পরিচিতি পান ক্যাসিনো সাইদ নামে। কাউন্সিলরের ক্ষমতা ব্যবহার করে নৈরাজ্যের অভিযোগ তার বিরুদ্ধে। গত মেয়াদে দক্ষিণ সিটির আরেক কাউন্সিলর ময়নুল হক মঞ্জু রাজধানী সুপারমার্কেট ও নিউ রাজধানী সুপারমার্কেটে চাঁদাবাজি, অবৈধ দখলদারির পাশাপাশি মাদকের কারবারের সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ তার বিরুদ্ধেও। এবারের সিটি নির্বাচনে নিজেকে পরিচ্ছন্ন দাবি করে জয়ী হয়েছেন সব কাউন্সিলর, কিন্তু ক্ষমতা পেয়ে তাদের অনেকেই এখন বেপরোয়া। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের কারণে দক্ষিণ ঢাকার 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার সহযোগীরা এখন জেলে। ইরফান সেলিম ছাড়াও অনেক কাউন্সিলর এলাকার লাভজনক খাত, মার্কেট কমিটি, স্কুল কলেজ পরিচালনা কমিটি, বর্জ্য টেন্ডার, টেম্পো অটো স্ট্যান্ড দখলে নিয়েছেন। এছাড়া চাঁদাবাজি, জমি দখলের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। কাউন্সিলর হয়েছে, হি ইজ রিয়েলি কন্ট্রোল বাই ফিউ মাস্তানস, যারা তার বডিগার্ড বলেন, তার কি সঙ্গপাঙ্গ বলেন, এগুলো। তো সুতরাং এগুলো কোনো বিশেষ কাউন্সিলরের প্রবলেম না, এটা হচ্ছে টোটাল রাজনৈতিক সংস্কৃতির সমস্যা। রাজনীতিগুলোকে কুক্ষিগত করে ব্যক্তিগত লাভ, মুনাফা, তাদের ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তি, এগুলোর জন্য কিছু লোক ব্যবহার করছে। দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, কাউন্সিলরদের ব্যক্তি অপরাধের দায় সিটি কর্পোরেশনের নয়। অপরাধী যেই হোক, প্রচলিত আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। আমাদের নজরে যেগুলো আসছে সেগুলো আমরা তাদের সাথে কথা বলছি, যাতে করে তারা নিবৃত্ত হয় বা তারা যেন সেরকম কোনো কার্যক্রমে যাতে জড়িত না হয়ে পড়ে। এই বিষয়গুলো আমাদের তরফ থেকে যতটুকু তদারকি করার আমরা চেষ্টা করছি, কিন্তু এখানে দায়ভার তো আর সিটি কর্পোরেশনের না। এটা ব্যক্তিকেন্দ্রিক যদি কেউ কোনো কার্যকলাপে লিপ্ত হয়ে যায়, সেটার দায়ভার তাকে নিজেই নিতে হবে। কাউন্সিলরদের বেপরোয়া মনোভাব থেকে বেরিয়ে জনগণের জন্য কাজ করার আহ্বান দক্ষিণ ঢাকার মেয়রের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এলাকাভিত্তিক উন্নয়নে বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেশে দারিদ্র্য থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে মুজিব বর্ষে গৃহহীন মানুষকে সচিবদের গৃহ উপহার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় পাশের মানুষটিকে ভালো রাখতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গৃহহীন 160টি পরিবারকে মুজিববর্ষে ঘর তৈরি করে দিয়েছেন সরকারের 80 জন সচিব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপকারভোগী পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন তারা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাথা গোঁজার ঠাঁই পেয়ে কৃতজ্ঞতা জানান দীর্ঘদিন রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পাওয়া দরিদ্র পরিবারগুলো। আগে তো কষ্ট ছিল, এখন তো খুব সুখ শান্তি, পাকা ঘর, আবার কারেন্ট বিদ্যুৎ আছে। সকাল বানিয়ে বুক বর্ষা থাকতাম দাঁড়িয়ে অনেক দুঃখ করেছি। সচিবদের উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, একটা গৃহহীন পরিবারকে ঠিকানা তৈরি করে দেয়া মহৎ উদ্যোগ। আজকে যে মানুষগুলির পাশে দাঁড়িয়েছে তাদের একটা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে, একটা ঘর করে দিয়েছে। মানুষ একটা ঘর আছে, যে একটা ঘর করে দিয়েছে,
এটা একটা মহৎ কাজ আপনারা করেছেন, সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি ভবিষ্যতেও সবাই আপনাদের পদাঙ্ক অনুসরণ করবে, এভাবে মানুষের পাশে দাঁড়াবে এবং বাংলাদেশ বিশ্বে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে। জাতিপিতার স্বপ্ন আমরা পূরণ করব। শেখ হাসিনা বলেন ৭৫ পরবর্তী ক্ষমতাসীনরা নিজেদের ভোগবিলাসে ব্যস্ত থাকায় মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। বর্তমান সরকার করোনার ধাক্কা সামলে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। খাদ্য নিরাপত্তা যেমন আমরা নিশ্চিত করতে পেরেছি, সেই সাথে এখন পুষ্টি নিরাপত্তা। আজকে মাছ, মাংস, দুধ, ডিম সবকিছু যেন, মুরগি সব যেন ব্যাপকভাবে উৎপাদন বাড়ে, তরি তরকারি, ফল মূল উৎপাদন বাড়ে, আমরা তার ব্যবস্থা নিচ্ছি। 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে, কোনো জমি অনাবাদি থাকবে না। তৃতীয় মেয়াদে সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিল একটি মানুষও গৃহহীন থাকবে না। চলতি অর্থবছরে প্রায় ৬০,০০০ পরিবারকে ঘর তুলে দিচ্ছে সরকার। ১৯৯৭ সাল থেকে এভাবেই পুনর্বাসিত হয়েছে প্রায় ৩.৫ লাখ গৃহহীন পরিবার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজপথের রাজনীতিতে বিএনপিকে বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। তাদের রাজনীতি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় নতুন পার্ক এবং টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তবে তাদের নেতিবাচক এবং অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ। ৭৫-এর খুনি এবং খুনের মদতদাতা ২১শে আগস্টের গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড এবং সাম্প্রদায়িক অপশক্তিকে সঙ্গে নিয়ে বিএনপি দেশের রাজনীতিকে বিষাক্ত করে তুলেছে। তাই শেখ হাসিনার উন্নয়ন এবং সমৃদ্ধির কথা শুনতে বিএনপির ভালো না লাগাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে নোয়াখালীর সাম্প্রতিক কিছু ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, গুটি কয়েক অপরাধীর জন্য সরকারের অর্জন ম্লান হতে পারে না। ফেসবুকের স্ট্যাটাস আর গণমাধ্যম ছাড়া রাজপথে আপনাদের রাজনীতি তো এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। বিএনপির অপরাজনীতি জনগণ। নভেম্বরের মাঝামাঝি আসতে পারে আরও 2টি নিম্নচাপ, যার একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া উত্তর এবং উত্তর পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 2-3 দিন রংপুর এবং রাজশাহী ছাড়া অন্য বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এরপরে তাপমাত্রা কমে দেশের বিভিন্ন জায়গায় শীত অনুভূত হবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার অঞ্চলে সক্রিয় মৌসুমী বায়ু মাঝারি অবস্থায় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এর ফলে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে সোমবার পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বৃষ্টি হতে পারে ঢাকা ও সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এবং রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের 2-1টি জায়গায়। সেই সঙ্গে এসব বিভাগে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 2-1 দিন বৃষ্টি হবে, হালকা কোথায় কোথায় বৃষ্টি হবে, থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিটা কমে গেলে শীতের প্রকোপটা চলে আসবে। যদিও এখন উত্তরবঙ্গে কোথায় কোথায় ঠান্ডা এবং হালকা কুয়াশা উঠছে, এই কুয়াশাটা ডিপ হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া 20 নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে আরও 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। 1 থেকে 2টা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা, তার থেকে একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা। কিন্তু এই ঘূর্ণিঝড়টা বাংলাদেশে আসবে না ইন্ডিয়া যাবে, এটা আমরা পরবর্তীতে অবজারভেশন আপনারা জানতে পারবেন। আর এই যে আগামী 2-1 দিন বৃষ্টি হবে, হালকা কোথায় কোথায় বৃষ্টি হবে, থেমে থেমে বৃষ্টি হবে। বৃষ্টিটা কমে গেলে শীতের প্রকোপটা চলে আসবে। এদিকে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত কমে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। রাতের তাপমাত্রা কমে আসবে এবং দেশের বিভিন্ন জায়গায় শীত অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে শীতের আমেজ। ঋতুচক্রের হিসাবে ডিসেম্বরে শীত আসার কথা থাকলেও গ্রামে এরই মধ্যে হালকা শীত অনুভূত হচ্ছে। শীত নিবারণে অনেক এলাকায় শুরু হচ্ছে হালকা গরম কাপড়ের ব্যবহার। করোনাকালে শীতজনিত রোগ মোকাবেলায় এবার আগাম প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।
বিকেল নামলেই হালকা কুয়াশা আর রাতভর গাছের পাতা বা দুর্বা ঘাসের উপর শিশির ফোঁটা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। হিমালয় কন্যাখ্যাত দেশের উত্তরের জনপদ পঞ্চগড় ও তেঁতুলিয়ায় গত এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে, ফলে প্রকৃতি জানান দিচ্ছে শীতের আমেজ। আজকে কুয়াশা একটু কম, তবে ঠান্ডা খুব কম করে ঠান্ডা আছে আর কি। শীতের প্রকোপ বলতে যেটা বোঝায় সেটা এখনো শুরু হয়নি। আমাদের নভেম্বরের ফার্স্ট উইকেই আমরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা যে মিটিংটি রয়েছে সেটি আহ্বান করব। ঠাকুরগাঁওয়ের দিনে গরম থাকলেও সন্ধ্যার পর থেকে কুয়াশা, ফলে শীতের আমেজে মৌসুমী সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। মোটরসাইকেল ড্রাইভ করার সময় আলো দিয়ে গাড়ি চালাতে হয়। প্রচুর কুয়াশা পড়তেছে, হিমেল আবহাওয়া, পাহাড়ের আবহাওয়া অনুভব করছি। খাগড়াছড়িতে ঋতু পরিবর্তনের এই সময়ে বাড়ছে জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা রোগ। আতঙ্কিত না হয়ে শিশু ও বয়স্কদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকের। অনেকটা ঠান্ডা পড়তেছে, কুয়াশা পড়তেছে, তো বাচ্চা মা বাবাদেরকে সবসময় একটু গরম কাপড়, কম্বল, লেপ অথবা গরম জামা কাপড় দিয়ে মুড়ে রাখতে হবে। শীতের আগমনে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় পাখির কলকাকলিতে মুখরিত গ্রামীণ জনপদের মাঠঘাট। এরই মধ্যে খেজুরের রস সংগ্রহ শুরু হয়ে গেছে। এ সময় বেনাপোল ও শেরপুরে বাড়ছে গরম কাপড় বেচাকেনা। লেপ তোশক বানানো সহ শীতবস্ত্র বিক্রি করার প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। প্রস্তুতি নিচ্ছে লেপের জন্য, কাজ চলতেছে তোশক বালিশ। কিছুদিন ধরে মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে কুষ্টিয়া ও নীলফামারীর পথ প্রান্তর। শীত নিবারণে হালকা কাঁথা বা কম্বল ব্যবহার করছেন অনেকেই। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পুঁজিবাজারে অনিয়ম ঠেকাতে দুই স্টক এক্সচেঞ্জকেই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে পুঁজিবাজার ও টেকসই উন্নয়ন নিয়ে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম ও বিএমবিএ আয়োজিত অনলাইন আলোচনায় তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, বর্তমানে বাজারের সবচেয়ে বড় দুর্বলতা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অভাব। বর্তমানে পুঁজিবাজারে মোট লেনদেনের ৮০ থেকে ৮৫% করে থাকেন ব্যক্তি বিনিয়োগকারীরা, যাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অবদান খুবই কম। তাই পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে আনার উদ্যোগ নিচ্ছে সরকার। ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম ও বিএমবিএ আয়োজিত আলোচনায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান জানান, ভালো প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনার চেষ্টা চলছে। দুটি সরকারি প্রতিষ্ঠান শেয়ারবাজারে আসার ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। মিউচুয়াল ফান্ডকে জনপ্রিয় করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। চেষ্টা করছি ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসতে, এবং সেটা দেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ হচ্ছে। গভর্নমেন্ট কোম্পানিজ আনার চেষ্টা করছি। গভর্নমেন্ট কোম্পানিজ গুলাতে ভ্যালুয়েশন এবং তাদের ইচ্ছার ক্ষেত্রেও একটু আমরা দেখতে পাই যে একটু আস্তে ধীরে চলার নীতিতে তারা আছেন। তারপরে আমরা চাপ প্রয়োগ করছি। বাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আনতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। ব্যাংকের ডিপোজিট রেট কিন্তু এখন নেমে এসেছে 2%। তো আমি যদি দিস গিভস আ নিউ উইন্ডো অফ অপরচুনিটি, যে ক্যাপিটাল মার্কেটে টাকাটা আসার জন্য এখনই কিন্তু খুবই ভালো একটা সময়। লোন নিবে অথবা ক্যাপিটাল মার্কেটে যে ফান্ড রেইজ করবে, তাদের সহ যারা ইস্যুয়ার সবারই, এবং একই ক্ষেত্রে অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অর্গানাইজেশন অথবা বডিজ যারা আছে, তাদের ক্ষেত্রে আপনার সবার ব্যাপারেই অ্যাকাউন্টেবিলিটি বৃদ্ধি পাওয়া উচিত, কমপ্লায়েন্স হওয়া উচিত বিশ্বমানের। প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, দেশের পুঁজিবাজারকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বিও অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া ডিজিটাল হওয়া উচিত। এতে বিদেশি বিনিয়োগকারীদের যেমন সুবিধা হবে, তেমনি অনেক বিনিয়োগকারী বাসায় বসে হিসাব খুলে বিনিয়োগ করতে পারবেন। হোল ওয়ার্ল্ডে যদি মার্কেটে কোনো আপনার 2 নম্বরই যদি হয়ে থাকে, প্রথম কিন্তু স্টক এক্সচেঞ্জ ধরে। এসইসি তো অনেক পরে। এখনো কিন্তু মাঝে মাঝে আমরা দেখি যে কোম্পানির বন্ধ আছে, যে কোম্পানির কিন্তু জেড গ্রুপে আছে, আমরা সবাই জানি কে বন্ধ আছে কোম্পানি, তার শেয়ার এত হাই প্রাইসে ডেলিকেট রেট করতেছে। হু ইজ সেলিং এন্ড হু ইজ বাইং, দ্যাট রেকর্ড ইজ উইথ দ্য ঢাকা স্টক এক্সচেঞ্জ। ঢাকা স্টক এক্সচেঞ্জ নোজ কে সেই শেয়ার দিয়ে, তো এটা যে শেয়ার দিয়ে যে ম্যানিপুলেশন হচ্ছে, এটা তো ওপেনলি হচ্ছে। ভালো কোম্পানি পুঁজিবাজারে আনতে কর্পোরেট কর হার কমানোর দাবি জানান সংশ্লিষ্টরা।
সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ মুহূর্তের প্রচারণায় জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। হাতে থাকা 2 দিনে ভোটারদের সমর্থন আদায় ব্যাটল গ্রাউন্ড অঞ্চলগুলোতে জোর প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এদিকে পেনসিলভেনিয়ায় ডাকযোগে আগাম ভোট দিতে ব্যবহৃত কয়েক হাজার ব্যালট পেপার নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত সময়ের প্রচারে মূলত মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে গুরুত্ব দিয়েছেন দুই প্রার্থী ট্রাম্প ও বাইডেন। দুজনেরই সমর্থন প্রায় সমান থাকায় চূড়ান্ত ফলাফলে এসব অঞ্চলের ভোট বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। মিশিগানের সমাবেশে বড় ব্যবধানে জয়ের আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার টিকা আবিষ্কারের আশ্বাস দেন তিনি। শিগগিরই জীবনযাত্রা স্বাভাবিক হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। আমেরিকার সব নাগরিকের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছাবে। বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহে অগ্রাধিকার পাবেন বয়স্করা। খুব শীঘ্রই এই মহামারী থেকে মুক্তি পাবে যুক্তরাষ্ট্র, স্বাভাবিক ছন্দে ফিরবে জনজীবন, আর আগামী বছর নতুন উচ্চতায় পৌঁছাবে মার্কিন অর্থনীতি। এদিকে আইওয়ার সমাবেশে করোনা ইস্যুতে আবারও ট্রাম্পের ওপর চড়াও হয়েছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। নির্বাচিত হলে করোনার সামনে ট্রাম্পের মতো আত্মসমর্পণ করবেন না বলে ঘোষণা দেন তিনি। আগাম ভোট নিয়ে শুরু থেকে নেতিবাচক অবস্থানে ট্রাম্প। তার মতে এই আগাম ভোটের মাধ্যমে কারচুপির সুযোগ খুঁজছে ডেমোক্র্যাট শিবির। এ পরিস্থিতিতে পেনসিলভেনিয়ার ডাকযোগে আগাম ভোটের জন্য ব্যবহৃত কয়েক হাজার ব্যালট পেপার নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। অনেক ভোটারের কাছেই এখনো পৌঁছায়নি ব্যালট। এ ধরনের অভিযোগের কয়েক হাজার ফোন কল পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাফুফে নির্বাচনে সহসভাপতি পদে পুনর্নির্বাচনে জয় পেয়েছেন মহিউদ্দিন মহি। প্রতিদ্বন্দ্বী তাবিত আওয়ালকে ৬৭-৬৩ ব্যবধানে হারিয়েছেন এই সংগঠক। অতীত ভুলে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে কাজ করার অঙ্গীকার মহির, আর সবাইকে নিয়ে একসাথে ফুটবলের উন্নয়নে এগিয়ে যাওয়ার প্রত্যাশা বাফুফের সভাপতির। এক সহসভাপতি পদে পুনর্ভোটের লড়াইয়ে মহিউদ্দিন মহি ও তাবিত আওয়াল। সকাল থেকে ভোট কেন্দ্র হোটেল সোনারগাঁওয়ে কাউন্সিলরদের ভিড়। ছিলেন কাজী সালাউদ্দিন সহ নির্বাচিত বাফুফে কমিটির বেশিরভাগ সদস্য। সকাল 11:30টায় শুরু হয়ে ভোট চলে দুপুর 1টা পর্যন্ত। এক কাউন্সিলরের মৃত্যুতে ভোটার সংখ্যা ছিল 138, সেখানে ভোট দিয়েছেন 130 জন। 3 অক্টোবরের নির্বাচনে দুজনই পেয়েছিলেন সমান 65 ভোট। লড়াইটা জমেছে এবারও। মাত্র 4 ভোটে তাবিতকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বার নির্বাচিত হন মহি। জনাব মহিউদ্দিন আহমেদ 67 ভোট এবং জনাব তাবিত আওয়াল 63 ভোট পেয়েছেন। 4 ভোটের ব্যবধানে জনাব মহিউদ্দিন আহমেদ চতুর্থ সহসভাপতির পদে নির্বাচিত হয়েছেন। আমরা তাকে অভিনন্দন জানাই। গেল কমিটিতে সালাউদ্দিনের প্যানেলে থেকে জয়ী হলেও এবার সমন্বয় পরিষদ ব্যানারে ছিলেন মহিউদ্দিন মহি। বাফুফের সভাপতির কড়া সমালোচক হিসেবে পরিচিত হলেও নির্বাচনে জয়ের পর সুর পাল্টেছেন। কাজী সালাউদ্দিনের সাথে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। দিন শেষে আমরা যারা ফুটবলকে ভালোবাসি, আমরা ফুটবলের সাথে যারা সম্পৃক্ত, আমাদের সবার ইচ্ছাটা কিন্তু এক, এই ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাওয়া। পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়েছে। অতীতের মতবিরোধ ভুলে এক হয়ে কাজ করার প্রত্যাশা বাফুফের সভাপতির। আমার সাথে কারো কোনো ডিফারেন্স ছিল না, আপনার ডিফারেন্স আমার সাথে থাকতে পারে, তো আপনি আপনারটা বুঝে নেবেন। এবং আরেকটা কথা হলো, ভোটার যেটা ডিসিশন দিয়েছে, দ্যাট ইজ দ্য ফাইনাল ডিসিশন, সো কোনো প্রবলেম না। প্রতিশ্রুতি অনুযায়ী বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হচ্ছেন মহিউদ্দিন মহি। এর আগে এ দায়িত্বে ছিলেন পরাজিত প্রার্থী তাবিত আওয়াল। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন সবাই। এদিকে করোনার সময় নতুন 115টি প্রাণী জন্ম নিয়েছে চিড়িয়াখানায়। 7 মাস পর খুলছে জাতীয় চিড়িয়াখানা। করোনা সংক্রমণ ঠেকাতে গেল 20 মার্চ দর্শনার্থীদের জন্য বন্ধ করা হয় এই বিনোদন কেন্দ্র। এ সময়ে বানর, হরিণ, গাধা, ময়ূর সহ অনেক পরিবারে এসেছে নতুন অতিথি। জন্ম হয়েছে 115টি প্রাণীর।
চিড়িয়াখানা খোলা উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে চারপাশের পরিবেশ। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা থাকায় প্রবেশ ও অবস্থানের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীদের মাস্ক ও একমুখী পথ ব্যবহারের পাশাপাশি খাবার নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। যখন ঢুকবে সেটা ফুটপাতের মধ্যে দিয়ে ঢুকতে হবে, সেখানে হ্যান্ড স্যানিটাইজার থাকবে, সেখানে থার্মাল স্ক্যানার থাকবে। একমুখী পথ আমরা অনুসরণ করতে বলেছি, জটলা যাতে না পাকে, ক্রসিং যাতে না হয়। এদিকে গেল 7 মাস চিড়িয়াখানার পশু পাখিদের শান্ত পরিবেশে দিন কেটেছে। সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন সেখানকার কর্মীরা। করোনার সময় আমি দেখলাম যে এদের খুবই নিরিবিলি শান্ত একটা সুন্দর পরিবেশে এবং খেলাধুলার মাধ্যমে এদের সময়টা খুবই ভালো কাটছে। এখন যেন নিউট্রালে আছে, এখন স্বাভাবিকভাবে আছে, তখন এতে চঞ্চলতা বাড়বে, অত একটু উত্তেজিতভাবে থাকবে, চলাফেরা করবে। এই প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত খোলা থাকবে জাতীয় চিড়িয়াখানা। দিনে 2000-এর বেশি দর্শনার্থী ঢুকতে দেয়া হবে না। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাই।